তাহলে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে এখন আমরা দেখব মূলধন হিসাব, নগদান হিসাব এবং ঋণ হিসাব কিভাবে বানাবো। এটা সব থেকে লাস্ট ভিডিও, যারা জাবেদা এবং খতিয়ানের জন্য দেখেছে এইগুলো দেখলেই করা যেতে পারবে আর কি। তাহলে আমরা এখন জাস্ট চলে যাই আমাদের মূলধন হিসাব মূলধন চলমান যেটা সবগুলো লিখে আমি লিখে রেখেছি, শুধু তোমাদেরকে কিভাবে করতে হবে সেগুলো দেখাবো। তাহলে ফার্স্টে তোমাদেরকে দেখাই মূলধন হিসাব দেখানোর জন্য আমাদেরকে ফার্স্টে দেখো মূলধন কিন্তু ক্রেডিটের ছিল, এবং আমরা জানি হিসাব করার জন্য আমাদেরকে চলমান জের ছক বা খতিয়ান বানানোর জন্য আমাদেরকে অবশ্যই সেগুলো নামের উল্টো সাইডগুলো নিতে হয়। তাহলে দেখো ফার্স্ট নাম্বার আমি এখানে লিখেছি, ফার্স্ট নাম্বারে এইটা 35,000 টাকা হচ্ছে। এখানে মূলধন কিন্তু 35,000 টাকা আমাদের অ্যান্সার বের করা আছে, তাহলে আমাদেরকে 35,000ই মিলাই দিতে হবে। তাহলে আমরা কিভাবে মিলাবো? তাহলে এর ক্রেডিট সাইড ডেবিট সাইড হচ্ছে তিনটা, কি কি? নগদ, আসবাবপত্র ক্রয়। এই যে দেখো নগদ, আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা দেখলাম ক্রয়ের টাকা আছে 5,000, তাহলে আমরা এখানে 5,000 টাকা লিখে দিই। এটা আমাদের ক্রেডিট সাইডে ইউজ করবো। এই যে 5,000 টাকা ক্রয়ে লিখে দিলাম। ক্রয় লেখা দেওয়ার পর তারপরে আস্তে আস্তে আসবাবপত্র 20,000, এই যে 20,000 লিখে দিলাম। আর আমরা মাত্র এখানে লিখবো 10,000 টাকা। নগদ কত লিখবো? 10,000। কেন? যেহেতু আমাদেরকে 35,000ই মিলাই দিতে হবে। তাহলে দেখো এই তিনটা করলে দেখো এক নম্বরের মধ্যে যদি আমি 10,000 টাকা এখানে বসাই, তাহলে দেখো আমাদের হয়ে গেল 35,000 35,000। যেহেতু ঋণ এখানে অ্যাড ছিল, তাহলে আমরা জাবেদার সময় যখন করবো তখন আমরা ঋণ অ্যাড করার পরে কিন্তু নগদ রাখি, কিন্তু যখন আমরা চলমান জের শোক করবো তখন আমাদেরকে ঋণ বাদ দেওয়া যে 10,000 টাকা ছিল ওটাই লিখতে হবে। তাহলে এটা লিখলে তোমরা আমরা দেখতে পারবো এখানে যদি আমরা লিখে নিলাম, লিখে দেওয়ার পর তারপর অন্যান্য এন্ট্রিগুলোর মধ্যে সব থেকে লাস্ট এন্ট্রিটার মধ্যে যেটা ছিল নগদান অতিরিক্ত মূলধন 15,000 টাকা, সেখান থেকে আমরা নগদানকে নিয়ে নিলাম। অতিরিক্ত মূলধন যেহেতু ছিল তাহলে ওটাও তো মূলধনের মধ্যে পড়ে, তাহলে মূলধনের মধ্যেই আমরা তারা নিচ্ছি নগদে এই 15,000 টাকা। এটাও আমাদের ক্রেডিট সাইডে বসবে। এই দেখো এটা ক্রেডিট সাইডে আমি 15,000 টাকা বসাই দিলাম। এন্ট্রির মধ্যে আমাদের ছিল, বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো এখানে আমাদেরকে শুধু ব্যালেন্স করতে হবে। তো ফার্স্ট হচ্ছে ক্রেডিট, এই যে আমরা ক্রেডিট লিখে দিলাম। এটার কাজ শেষ, এই টাকাটা কাজ শেষ। এখন দেখো এটা ক্রেডিট, তার নিচের টাকা দেখবো, এটাও ক্রেডিট টাকা 20,000। তাহলে ক্রেডিট মিলে গেল। তাহলে এটা যোগ করে আমরা দেখো এখানে 30,000 করে দিলাম। 30,000 করে দেওয়ার পরে এই ক্রেডিট, তারপরে টাকাটা হচ্ছে 5,000। দেখো এটাও ক্রেডিট, এটা ক্রেডিট, তাহলে এটা হয়ে গেল 35,000। লিখে দিলাম 35,000 পর দেখো এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, তাহলে এটা মিলে হয়ে গেল আমাদের 50,000। এই যে 50,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। তাহলে মূলধন হচ্ছে আমাদের 50,000 টাকা, আর কিছু করতে হবে না, লিখে দিলাম। তারপরে দেখো আমাদেরকে নগদান হিসাব করবো। তো নগদান হিসাব করার জন্য আমাদের কি কি ইউজ করতে হবে? তাহলে নগদান যখন আমরা ইউজ করবো, তো আমরা দেখবো নগদান কোন কোন জায়গায় আছে। তাহলে দেখো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে নগদান আছে 17,000। তারপরে এই জায়গায় নগদান হচ্ছে 5,000। এই জায়গায় আবার ভাড়ার ক্ষেত্রে আছে, প্রদেয় হিসাবের ক্ষেত্রে আছে, অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে আছে। তাহলে এগুলো লেখা আছে, সেহেতু আমি ওইগুলো রেখে নিলাম। যেহেতু এখানে নগদান কোথায় কোথায় আছে, ডেবিট আর ক্রেডিটে, সেটা তো আমাদের এখানে লেখা আছে। সো আমি শুধু নামগুলো লিখে রাখছি, এখন ডেবিট ক্রেডিট টাকাগুলো লিখবো। তো ফার্স্টের মধ্যে দেখো নগদান যেহেতু ছিল 17,000, তাহলে আমাদের 17, তাহলে এটা আমাদেরকে দেখো এটা ডেবিট সাইড। তাহলে ক্রেডিট সাইড কয়টা? তাহলে ক্রেডিট সাইড হচ্ছে দুইটা। তো ক্রেডিট সাইডের মধ্যে দেখো ঋণ 7,000 ঠিকই ছিল, আমি 7,000 এখানে বসাই দিয়েছি। দেখো এখানে যেহেতু 7,000 ছিল, আমাদের কিন্তু 17,000 মিলাইতে হবে। তাহলে আমরা এর যে 7,000 টাকা ছিল, দেখো এইটা কিন্তু আমি 7,000 টাকা আমার ডেবিটের সাইডে, এই দেখো আমি 7,000 টাকা লিখে দিলাম। ডেবিট সাইডে 7,000 লিখে দিলাম, কিন্তু মূলধন আর কত লাগে? 17 বানাইতে 10। এই যে 10,000 টাকা আমার মূলধনের ক্ষেত্রে লিখে দিলাম। তাহলে এটা 17,000 মিলে যাবে, ঠিক আছে? তো এই দুইটা যোগ করলে দেখো তাহলে মিলবে, তাহলে মিলে গেল 17,000। তাহলে আমাদের সহজেই এটা সলভ হয়ে গেল। তারপরে এই যে ক্রয় হিসাব দেখো এটা ক্রেডিট সাইডে ছিল, তো ক্রেডিট সাইডে আমাদের 5,000 লিখতে হবে। এই যে দেখো ক্রেডিট সাইডে 5,000 টাকা লিখে দিলাম। তারপরে দেখো তারপরে আবার আমাদের এখানে যখন ভাড়া প্রদান করা হলো, তো প্রদান করা হয়েছে 3,000 টাকা, তো ক্রেডিট। এই যে ভাড়ার ক্ষেত্রে এই যে দেখো 3,000 টাকা আমরা ক্রেডিট সাইডে লিখে দিলাম। লিখে দেওয়ার পর তারপরে আবার দেখো প্রদেয় হিসাবে ছিল, প্রদেয় হিসাবে এটাও ক্রেডিট ছিল প্রদেয় হিসাবে 10,000 টাকা। এই যে আমরা এখানে 10,000 টাকা ইনক্লুড করে দিলাম। তারপরে দেখো অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে 15,000 টাকা ছিল, এই যে 15,000 টাকা আমরা ওটাকে ডেবিট সাইডে ইনক্লুড করে দিলাম। তাহলে এখানে দেখো এখানে আমরা ব্যালেন্স কিভাবে করবো? তাহলে ব্যালেন্স করার জন্য ফার্স্টে দেখো ব্যালেন্স যেহেতু আমরা করবো, তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের দেখো এখানে 7,000 ছিল, এই 7,000 টাকাকে আমরা এই যে এই সাইডে লিখে দিচ্ছি, ক্রেডিট সাইডে লিখে দিলাম। 7,000 হয়ে গেল। তারপরে এটা হচ্ছে 10,000। দেখো এটা ক্রেডিট, এটা সরি এটা ক্রেডিটে লিখে দিয়েছি। এটা ডেবিট সাইডে ছিল, তো এই টাকাটা ডেবিটে হবে। এই যে ডেবিটে আমরা 17,000 টাকা 7,000 টাকা লিখে দিলাম। 7-10 যোগ হয়ে গেল 17 হয়ে গেল, 17,000। তারপরে দেখো 5,000, এটা দেখো এটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে 12,000 টাকা। আর ডেবিটের টাকা বড় ছিল, তাহলে আমরা ডেবিট টাকায় লিখে দিলাম। এখানে 3,000 টাকা আবার দেখো কমে যাচ্ছে, তাহলে 9,000 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? লেখার পর তারপরে দেখো এটা কিন্তু ক্রেডিট আবার, কিন্তু এই দেখো এই ক্রেডিট টাকা বেশি, তাহলে এটা বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পর এই যে ক্রেডিট টাকা বেশি কত ছিল? 1,000 ছিল, এই যে ক্রেডিট সাইডে লিখে দিলাম। তারপর এটা ডেবিট ক্রেডিট, তাহলে ডেবিটের টাকা বেশি, তাহলে তো এটা এখানে ব্যালেন্সের ডেবিটের টাকা, এই দেখো আমরা 14,000 টাকা লিখে ক্লোজ করে দিলাম। এটা হয়ে গেল আমাদের ব্যালেন্স।
ব্যালেন্স করার পর দেখো ঋণ হিসাব করার জন্য দেখো ওখানে দেখো দেখা আছে কি আমাদের নগদান হিসাবের মধ্যে দেখো 17,000 টাকা লেখা ছিল, কিন্তু ঋণের মধ্যে কত লেখা আছে 7,000। তাহলে আমাদেরকে ঋণ হিসাব যখন আমরা করবো তাহলে আমাদেরকে 7,000 মিলাই দিতে হবে। তাহলে এর অপোজিট সাইডে ডেবিট কয়টা, 3টা আছে, কিন্তু দেখো ঋণের টাকা কার সাথে জড়িত হয়েছিল, নগদের সাথে। তাহলে এখানে শুধু নগদ আমরা লিখলাম, নগদ লেখার পর এই যে 7,000 টাকা ক্রেডিট করলাম, এটাকে জেরে এই যে ক্রেডিট করে দিলাম, এটা হয়ে গেল ঋণ হিসাব। এভাবে সহজে আমরা এই 3টা ছোট করতে পারি। তাহলে পরীক্ষার সময় তোমার অবশ্যই মনে রাখবা, পরীক্ষার সময় যে জিনিসটা সব থেকে বেশি তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যেমন জাবেদা এবং খতিয়ানে আমি যেগুলো দেখালাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। এভাবে করে আমরা সলভ করে নিতে পারবে। এটা জাস্ট একটা ট্রিক, তোমরা ইউজ করবা, ইউজ করার পরে এগুলো অ্যান্সার করে নিতে পারবা। তাহলে সহজে আমি বলছি তোমাদেরকে জন্য শুভকামনা রইল। আমার ভিডিওগুলো দেখবা, দেখার পর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার তো করতেই হবে। আর তার মধ্যে যারা ইউটিউবে আমার এই চ্যানেলগুলো দেখবা, তো ইউটিউবের মধ্যে একটা সাবস্ক্রাইব করে দিও। তার মধ্যে আমিও একটা উৎসাহ পাবো যেন আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এর পরবর্তীতে তোমাদের কার্যক্রম থাকবে যেহেতু আমরা এটা করে নিয়েছি। তারপর রেওয়া মিলের যেগুলো পরীক্ষা যেহেতু আসবে এটাই, তো রেওয়া মিলের সব খুব সহজ, এটা একবারে আলোচনা করে তোমাদের আমি শেষ করে দিব। একদিনে শুধু রেওয়া মিলের কথাগুলো হবে, আর একদিনে একটা ভিডিওতে আমি শুধু রেওয়া মিলের শুদ্ধিকরণ যেগুলো পদ্ধতি ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ আমার সব ভিডিওগুলো দেখার জন্য।